এদিকে ডোনাল্ড ট্রাম্পের প্ল্যানে দেশে ফিরবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হঠাৎ করেই ঘুরে যাচ্ছে ক্ষমতার চাকা। নির্বাচন না দিয়েই পালিয়ে যেতে পারে ডক্টর ইউনূস। হঠাৎ করেই কপাল খুলতে পারে আওয়ামী লীগের। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের রাজনীতিকে আওয়ামী লীগ একেবারে আন্তর্জাতিক ময়দানে নিয়ে এসে ফেলেছে। ইউনূস একাই কেবল আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় নন, আওয়ামী লীগও জানে কি করে আন্তর্জাতিক মাঠে খেলতে হয়। এবার বাবা জীবন কি করবেন দেখা যাক। ভুল রাজনীতি এবং ভুল সিদ্ধান্তের কারণে বরং আওয়ামী লীগ এখন অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে সাম্প্রতিক সময়। যদি একটা মুক্ত অবাধ নিরপেক্ষ নির্বাচন দেওয়া হয়, আওয়ামী লীগ না জিতলেও তারা তো বিরোধী দল হবেই এবং একটা শক্তিশালী বিরোধী দলের পর্যায়ে চলে আসবে। এবার ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা। এবার ইউনূসের বিরুদ্ধে খুন, নৃশংসতা, কারাবন্দীকরণ এবং নির্যাতনের অভিযোগে অভিযুক্ত করে মামলা করা হয়েছে। ডক্টর ইউনূস সরকারের ক্ষমতায় থাকা নিয়ে নানান জল্পনা কল্পনা চলছে। ফেব্রুয়ারিতে নির্বাচন এখনো অনিশ্চিত, 100% কেউ বলতে পারে না। আওয়ামী লীগ নির্বাচন ঠেকিয়ে দিতে পেরেছিল। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি পাবলিকলি এই ধরনের কথা কি বলতে পারেন, যেটা গণমাধ্যমের খবর হয়ে আসতে পারে? এই নির্যাতন, নিপীড়ন, বিরোধী দলকে অযথা তাদেরকে জেলে ভরা, মানবাধিকার লঙ্ঘনে এই ঘটনাগুলো ঘটছে, যেগুলো ঘটানো যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে, কেউ আওয়ামী লীগের বিপক্ষে মন্তব্য করতেছে এবং আওয়ামী লীগ বিভিন্নভাবে ফিরে আসার চেষ্টা করতেছে। দেশে আবারও তৈরি হচ্ছে অস্থিরতা, যার কিছু অংশ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমরা আর বিষয়টা নিয়ে বিস্তারিত না বলে সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছি। তাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখন সেটা সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। যারা তোমরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা একটু বিস্তারিত এখানে দেখবো। এখানে বাংলাদেশের রাজনীতিকে আওয়ামী লীগ একেবারে আন্তর্জাতিক ময়দানে নিয়ে এসে ফেলেছে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ক্ষমতাকে বারবার চ্যালেঞ্জ জানিয়ে আসছিলেন ইউনূস এবং তার শাসের সঙ্গীরা, কিন্তু আওয়ামী লীগও জানে কি করে আন্তর্জাতিক মাঠে খেলতে হয়। ইউনূস একাই কেবল আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় নন, তার বয়সের সমান বয়সী আওয়ামী লীগ যে বহু আগে থেকেই আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় সেটা প্রমাণ করতে আওয়ামী লীগ সময় নিয়েছে, কিন্তু ঘুরেও দাঁড়াচ্ছে। প্রথমে জাতিসংঘের মহাসচিবকে চিঠি দিয়েছে তাদেরই অঙ্গ সংগঠনের দেওয়া রিপোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে, যে রিপোর্টকে ইউনূস শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার কাজে ব্যবহার করতে চাইছে। আর তারপর নেদারল্যান্ডের রাজধানী দা হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে সরাসরি ইউনূস সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে। এবার বাবা জীবন কি করবেন দেখা যাক। বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে যা শুধু অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই নয়, রাষ্ট্রের চরিত্র এবং আন্তর্জাতিক অবস্থানও পাল্টে দেয়। আওয়ামী লীগের আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়া ঠিক সেরকম একটি মুহূর্ত। এটি কেবল একটি মামলা নয়, বরং এক রাজনৈতিক ঘূর্ণাবর্তের ঘোষণা, ফিরে দাঁড়ানোর ঘোষণা, যেখানে দেশীয় দমননীতি আন্তর্জাতিক বিচার ব্যবস্থার মুখোমুখি হতে যাচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর যে প্রশাসন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ক্ষমতায় এসেছে, তাদের বিরুদ্ধে এখন অভিযোগ উঠেছে সাংগঠনিকভাবে রাজনৈতিক হত্যাযজ্ঞ চালানোর। এই অভিযোগ শুধু একটি দলের অভিযোগ নয়, এটি সেই দীর্ঘ প্রতিশোধ রাজনীতির চূড়ান্ত পরিণতি যা বাংলাদেশের ইতিহাসে বারবার দেখা গেছে। শেখ হাসিনাকে সরানোর পর যা ঘটেছে বাংলাদেশে, তাকে অন্তর্বর্তী সরকার বলা হলেও বাস্তবে এটি যে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যারা নিজেদেরকে সংস্কারক হিসেবে দেখাতে চেয়েছিল, কিন্তু ক্ষমতায় বসেই তারা প্রতিশোধের আগুনে নিজেদেরকে পুড়িয়েছে এবং আওয়ামী লীগকে পুড়িয়ে ভস্য করতে চেয়েছে। আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী রাতারাতি নিখোঁজ হয়ে গেছে, গ্রেপ্তার বা লাশ হয়ে ফিরেছে। বাংলাদেশের নদীগুলোতে হাজার হাজার লাশ ভাসছে, নিরপরাধ লাশ, এবং তাদের কোনো অপরাধ কি ছিল না তা জানা যায় না, কিন্তু তারা লাশ হয়ে বাংলাদেশের নদীগুলোতে ভাসছে। প্রশাসন বলছে তারা অপরাধী এবং সহিংস আন্দোলনকারীদের দমন করছে, কিন্তু প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদ মাধ্যম এবং মানবাধিকার সংগঠনগুলো নানা প্রতিবেদন উঠে এসেছে ভিন্ন চিত্র। সেখানে গ্রেপ্তার হওয়া লোকেরা জীবিত ফিরছেন না, থানায় বা অজানা স্থানে তাদের মৃত্যু হচ্ছে, পরে সেটিকে আত্মহত্যা বা স্বাভাবিক মৃত্যু বলে চালানো হচ্ছে বা অপমৃত্যু হিসেবে চালানো হচ্ছে। এই সময়েই শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। ডক্টর ইউনূস এই আওয়ামী লীগকে দমনের জন্যই শুরু করেছিল অপারেশন ডেভিল হান্ট। ঘোষিত লক্ষ্য ছিল আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, কিন্তু বাস্তবে এটি ছিল একতরফা রাজনৈতিক অভিযান। আওয়ামী লীগের অভিযোগ অনুযায়ী মাত্র 12 দিনের এই অভিযানে প্রায় 18,000 মানুষকে গ্রেপ্তার করা হয়, যাদের অনেকের বিরুদ্ধে কোনো অভিযোগই ছিল না। গ্রামীণ পর্যায়ের সংগঠন ভেঙে ফেলা, পরিবারের উপর চাপ সৃষ্টি আর দলীয় কর্মীদের টার্গেট করে হত্যা, সব মিলিয়ে এই অপারেশন ডেভিল হান্ট ছিল
আওয়ামী লীগ নির্মূলের অভিযান অথবা অপারেশন আওয়ামী লীগ হান্ট। এই অভিযোগই এখন আন্তর্জাতিক অপরাধ আদালতের বা আইসিসির টেবিলে পৌঁছে গেছে। আওয়ামী লীগের পক্ষে লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের বিশিষ্ট আইনজীবী স্টিভেন পাউলস কেসি রোম সংবিধির 15 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছেন এই আদালতে। অভিযোগপত্রে স্পষ্ট বলা হয়েছে, বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার সমর্থকদের বিরুদ্ধে পরিচালিত হত্যা, নির্যাতন এবং নির্বিচারে গ্রেপ্তার আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে। অভিযোগে আরও উল্লেখ আছে, গত বছরের জুলাই থেকে এ পর্যন্ত অন্তত 400 জন আওয়ামী লীগ নেতাকর্মী এবং সমর্থক নিহত হয়েছেন। তাদের মধ্যে অনেকে প্রতিপক্ষের হাতে মার খেয়ে, আবার কেউ আটক অবস্থায় প্রাণ হারিয়েছেন। 25 জনের মৃত্যু ঘটেছে পুলিশ এবং কারা হেফাজতে, আর তাদের দেহে নির্যাতনের স্পষ্ট চিহ্ন দেখা গেছে। যদিও সরকারি ব্যাখ্যা ছিল হৃদরোগে বা হার্ট ফেল করে মৃত্যু, যেটি বাংলাদেশে এর আগেও হয়েছিল অপারেশন ক্লিন হার্টের সময়। অভিযোগপত্রে এই তথ্যের সঙ্গে যুক্ত করা হয়েছে ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য এবং মৃতদের পরিবারের বিবৃতি। এর পাশাপাশি আওয়ামী লীগ অভিযোগ করেছে যে অন্তর্বর্তী সরকারের অধীনে রাজনীতিক, বিচারক, আইনজীবী, সাংবাদিক এবং সাংস্কৃতিক কর্মীদেরও নির্বিচারে গ্রেপ্তার করা হয়েছে। অনেককে আগে আটক করে পরে সাজানো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এসবের মধ্যে এমন উদাহরণও আছে যেখানে জামিন অযোগ্য অভিযোগ ব্যবহার করে দীর্ঘদিন আটক রাখা হচ্ছে, যাতে কেউ আইনি প্রতিকার চাইতে না পারে। সবচেয়ে বিতর্কিত পদক্ষেপ ছিল দায় মুক্তি অধ্যাদেশ, যা 2024 সালের 14 অক্টোবর ইউনূস সরকারের সময় জারি করা হয়। এতে কারণ আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে, একজন নোবেল বিজয়ী প্রশাসকের অধীনে কিভাবে এরকম মানবাধিকার লঙ্ঘন সম্ভব এবং সেই মানবাধিকার লঙ্ঘনের দায় মুক্তিও সম্ভব রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে। এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ আইসিসির দ্বারস্থ হয়েছে। তাদের বক্তব্য স্পষ্ট, দেশীয় আদালতে কোনো বিচার সম্ভব নয়। ইউনূস সরকারের অধীনে প্রশাসন এবং বিচার ব্যবস্থা রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত, তাই ন্যায় বিচারের একমাত্র উপায় আন্তর্জাতিক আদালতের তদন্ত। অভিযোগপত্রে আরো বলা হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরে ন্যায় বিচারের বাস্তবসম্মত কোনো সম্ভাবনা নেই। অপরাধীরা রাষ্ট্রীয় মদদে দায় মুক্তি ভোগ করছে। এখানে একটা গুরুত্বপূর্ণ আইনি পয়েন্ট আছে। বাংলাদেশ 2010 সালের 23 মার্চ রোম সংবিধিতে স্বাক্ষর করে এবং একই বছরের 1 জুন থেকে তা বাংলাদেশে কার্যকর হয়। ফলে দেশটি আইসিসির সদস্য রাষ্ট্র হিসেবে আদালতের বিচারিক এখতিয়ার মেনে নিয়েছে, অর্থাৎ এই মামলা আন্তর্জাতিক আইনের দিক থেকে সম্পূর্ণ বৈধ। আওয়ামী লীগের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে আলোড়ন তুলেছে। এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জাতিসংঘের মহাসচিবকে একটি চিঠি দিয়েছেন এবং সেই চিঠিতে তিনি প্রশ্ন তুলেছেন, জাতিসংঘের যে মানবাধিকার সংস্থা রয়েছে OHCHR, তারা যে একটি রিপোর্ট দিয়েছে, ডক্টর ইউনূসের ফরমাইশ মতো রিপোর্ট, যেখানে যে রিপোর্টকে ব্যবহার করে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে এবং আদালতকে ব্যবহার করে এই রিপোর্টকে মূল প্রমাণ হিসেবে দেখিয়ে শেখ হাসিনাকে ফাঁসির আয়োজন প্রায় সম্পূর্ণ করে ফেলা হয়েছে। সেই রিপোর্টকে চ্যালেঞ্জ করে আব্দুল মোমেনের এই চিঠি আন্তর্জাতিক মহলে বেশ আলোড়ন তুলেছে। পশ্চিমা দেশগুলো এখন আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, তবে মানবাধিকার সংগঠনগুলো তদন্তের আহ্বান জানিয়েছে। কেউ এটিকে রাজনৈতিক কৌশল বলছে, কেউ দেখছে ন্যায় বিচারের শেষ আশ্রয় হিসেবে। কিন্তু একটি জিনিস পরিষ্কার, এই যে আইসিসির মামলা, এই মামলাটি বাংলাদেশের রাজনীতিকে আবার আন্তর্জাতিক অঙ্গনে টেনে এনেছে। কারণ ডক্টর ইউনূস ক্ষমতায় এসেই শেখ হাসিনাকে আন্তর্জাতিক আদালতে নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা দেখলেন শেখ হাসিনাকে আন্তর্জাতিক আদালতে নেওয়ার মতো পরিস্থিতি আসলে নেই, কারণ এই মামলা ধোপে টিকবে না। ফলে আওয়ামী লীগ যখন এই মামলাটি দায়ের করলো, তখন আন্তর্জাতিক মহলে ঠিক শোরগোল উঠেছে। আইসিসির প্রসিকিউটর এখন অভিযোগের প্রাথমিক যাচাই বাছাই শুরু করবেন। যদি আদালত মনে করে যে এই অপরাধগুলো মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হতে পারে, তাহলে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হবে। তখন সাক্ষ্য, ভিডিও প্রমাণ, ফরেনসিক রিপোর্ট, এমনকি আন্তর্জাতিক পর্যবেক্ষক মিশনের রিপোর্টও আদালতে জমা পড়বে। একবার সেই তদন্ত শুরু হলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর আন্তর্জাতিক নজরদারি নেমে আসবে, এটা প্রায় নিশ্চিত। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এক সময় যুদ্ধাপরাধের বিচার শুরু করে ইতিহাসের ভারসাম্য ফিরিয়ে এনেছিল। আজ সেই দলই আন্তর্জাতিক আদালতের সামনে ন্যায় বিচারের আবেদন করছে, নিজেদের উপর সংগঠিত রাজনৈতিক গণহত্যার বিচার চেয়ে। ইতিহাস যেন একেবারে উল্টো হয়ে গেছে, উল্টো পথে হাঁটছে। কিন্তু নীতিগতভাবে এই পদক্ষেপটি বাংলাদেশের রাজনীতিকে নতুন এক অধ্যায় নিয়ে গেছে। আপনি প্রশ্ন করতে পারেন, আইসিসি কি আওয়ামী লীগের এই আবেদন গ্রহণ করবে? যদি করে, তাহলে বাংলাদেশের রাজনীতি শুধু ঢাকার রাজপথে নয়, আন্তর্জাতিক আদালতের বিচার পক্ষেও লড়বে। আর যদি না করে, তবুও আওয়ামী লীগের কৌশল সফল, কারণ তারা দেখাতে পেরেছে আমরা ভুক্তভোগী আর অন্যায়ভাবে সন্ত্রাস এবং রক্তপাত ঘটিয়ে আমাদের ক্ষমতাচ্যুত করা হয়েছে। এই মুহূর্তে যা ঘটছে তা শুধু একটি দলের মামলা নয়, এটি বাংলাদেশের ন্যায় বিচার, রাজনৈতিক নৈতিকতা এবং আন্তর্জাতিক দায়বদ্ধতার পরীক্ষা। আওয়ামী লীগ হয়তো সময় নিতে চায়, কিন্তু তাদের বার্তা স্পষ্ট। অন্যায়ভাবে রক্তপাত ঘটিয়ে ক্ষমতা দখলকারীরা একদিন আন্তর্জাতিক বিচারের মুখে পড়তেই হবে। বিচার এখন কেবল সময়ের ব্যাপার। রাজনীতিতে নিষিদ্ধ করে যে আসলে শেষ পর্যন্ত একটা বড় বিপর্যয় হয় নিজের, সেটা তো প্রমাণিত হয়েছে। তো একই কাজটা আমরা কেন করব, সেটাই হলো প্রশ্ন।
জি, এটাও একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম যে অপ্রাসঙ্গিক কি করা যাচ্ছে রাজনৈতিকভাবে? কারণ যে কোনো না, আলোচনায় করা যাচ্ছে না। রাজনীতিবিদরা সবসময় বরং নিজেরা আওয়ামী ভুল লীগের করার উদাহরণ কারণে। দিচ্ছেন, ফ্যাসিস্ট বলে যাচ্ছেন। মানে আগে যেমন আওয়ামী লীগের আমি শুনতাম যাবতীয় কিছু ষড়যন্ত্র, এমনকি ভবন ধসলেও বিএনপি কর্মীরা সেখানে হরতাল করে নাড়া দিতে পারে, এরকম একটা মানে যে কোনো কিছুতে বিএনপি এবং জামাতকে টানা হতো। এখনো দেখছি তো মনে হয় যে সব আলোচনায় রাজনীতিবিদরা আওয়ামী লীগের নামটি বলেই বা ফ্যাসিস্ট। ভুল রাজনীতি এবং ভুল সিদ্ধান্তের কারণে বরং আওয়ামী লীগ এখন অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে সাম্প্রতিক সময়। এবং আমার বিশ্বাস, যদি একটা মুক্ত অবাধ নিরপেক্ষ নির্বাচন দেওয়া হয়, আওয়ামী লীগ মানে না জিতলেও তারা তো বিরোধী দল হবেই, এবং একটা শক্তিশালী বিরোধী দলের পর্যায়ে চলে আসবে। এবং এটা গত এক বছরে তরুণদের ব্যর্থতা, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণে এটা হয়েছে। এই কারণে আমি বারবার বলি যে আপনি রাজনীতিকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হবে, অন্য কোনো ভাবে আপনি মোকাবেলার চেষ্টা করলে সেটা হিতে বিপরীত হবে। অনেক ধন্যবাদ। আপনিও কি মনে করেন অ্যাডভোকেট মনজিল মোর্শেদ যে আওয়ামী লীগ খুবই জনপ্রিয় দল হয়ে উঠছে, এবং যে মুস্তাফা ফিরোজ যে পর্যবেক্ষণটা একদম সবশেষ দিলেন, এটি নিয়ে একটু ছোট্ট করে 2 লাইন শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। দেখুন, মোস্তফা ফিরোজ ভাইয়ের সঙ্গে আমার বক্তব্য তো দ্বিমত হওয়ার সুযোগ নাই, কারণ গত 15 বছর হয়তো একই স্টাইলে আমরা কথা বলেছি, তাই না? এর আগেও আমার কথা মোস্তফা ভাইয়ের কথার মধ্যে খুব পার্থক্য হয়নি, কারণ আমরা তো আসলে দলীয় দৃষ্টিভঙ্গি বা অন্ধত্ব বা কোনো সিঁড়ি পাওয়ার জন্য তো কথা বলি না। কাজে সেক্ষেত্রে আমাদের কথার অমিল হবে না। উনি যেটা বলেছেন যথার্থই বলেছেন। আমিও মনে করি যে আপনি এই যে কথাটা বললেন যে আপনার যখন পরিবর্তন হয়েছে, আপনি কি জানেন এই পরিবর্তনের পিছনে আওয়ামী লীগের সমর্থকরা রাস্তায় ছিল? এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি দেখেছি। এবং কেন ছিল? কারণ হলো যে হাইব্রিডরা বা আওয়ামী লীগের যে সমস্ত কর্মকাণ্ড চলছিল, সেটা রুল অফ ল বলেন, গুম খুন বলেন, অনেক কিছু ব্যাপারে তারা ছিলেন না যে না এটা চলতে পারে না রাস্তায়, এবং যার কারণে তারা রাস্তায় ছিলেন। কিন্তু এই পরিবর্তনের পরে তো তাদের প্রত্যাশা ছিল যেটা আওয়ামী লীগ করেছে ওনারা এটা করবেন না। কিন্তু এই লোকগুলো দেখলেন যে হঠাৎ করে ওনারা আরো বেশি এক গ্রেড বেশি করছেন। এবং সাথে সাথে যখন আপনি দেখবেন যে যখন বঙ্গবন্ধুর 32 নম্বর ভাঙলো, বঙ্গবন্ধুর মুরালকে প্রস্তাব করে দিল, ওই সাথে সাথে ওই লোকগুলা সাথে সাথে টার্ন আউট হয়ে গেছে। তারা আর এই সরকারকে মেন্টালি সাপোর্ট করে নাই। কিন্তু এটা যদি তারা না করতেন, তারা যদি সঠিকভাবে যে রাষ্ট্র যেভাবে পরিচালনা করে মানুষের যেভাবে প্রত্যাশা ছিল সেইভাবে যদি করতেন, তাহলে ওই সাপোর্টটা এখনো আওয়ামী লীগের পক্ষে যেত না। কেন? তারা তো একসময় তো আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নিয়ে তাদের দলের সরকারকে তারা পরিবর্তন করতে চেয়েছে, তাই না? এখন আজকে যে মোস্তফা ভাই বলেছেন, এটা তো আপনার মিডিয়ায় তো গতকাল কি বলা হলো যে কত পার্সেন্ট লোক এখন চলে আসছে যে তাদের সমর্থক, তাদের তো মেজরিটি দেখা যায় 57 না জানি কত বলেছে। এবং আপনারা যা করছেন, আপনারা যদি এটা প্রমাণ করতে না পারেন যে গত সরকারের সময় যে ভুলগুলো করেছে আমরা সেই ভুলটা করি না, এইটা যদি আপনারা দেখাইতে পারেন, করতে না পারেন, তাহলে কিন্তু আপনার পার্সেন্টেজ আস্তে আস্তে ডিগ্রেড হবে, কমবে, ডেইলি 1% করে কমবে, এটা বাড়বে না। এবং সেই লক্ষণই কিন্তু আমরা যাচ্ছি। এখন পর্যন্ত আমরা রাজনীতিতে বলবো যে আমরা কিন্তু একটা নিম্নচাপে আছি। কারণ আপনি জানেন যে আমাদের বঙ্গোপসাগরে যখন নিম্নচাপ হয়, তখন হঠাৎ করে কিন্তু বলা যায় না যে ঝড়টা কি চট্টগ্রামে আঘাত হানবে না কলকাতায় হানবে। এটা কিন্তু একটা পর্যায়ে এসে তখন নিশ্চিত হওয়া যায় এই নিম্নচাপটা কক্সবাজারের পটুয়াখালীরা বা কলকাতায় আঘাত হানছে। আমরা এখন নিম্নচাপে আছি, কারণ রাজনৈতিক দলগুলো যারা এই কথাবার্তা বলছেন, বিশেষ করে এই সরকার সমর্থিত যারা রাজনৈতিক দল, তারা তো সবাই সরকার সমর্থিত, তারা যেভাবে কথা বলছেন তাতে বড় ধরনের একটা বিপদ আপদ আমি দেখছি। কারণ একজন আরেকজনকে কিন্তু মারাত্মক ভাবে আপনার অনেক ধরনের কথা বলছেন, যেটা তাদের মধ্যে বিরোধ আরো আস্তে আস্তে দানা বাঁধবে। এবং ইতিমধ্যে দেখেছেন যে স্বাক্ষরটাই কিন্তু একদল করে নাই। এবং আজকে তো আমি দেখলাম যে আজকে কমিশনের সঙ্গে যে আলাপ হয়েছে, তারপরে এনসিপির যে একটা প্রেস মিডিয়ায় কথাও দেখলাম, সেই কথাটা শুনে তো আমার কাছে মনে হলো যে আমরা অনেক অত্যন্ত গভীর একটা খাদের মধ্যে পড়ে যাচ্ছি। কারণ বলা হচ্ছে যে আপনার এই যে সনদ, এটাকে সংবিধান হিসেবে ঘোষণা দিতে হবে। দেখেন, যদি এই কথাটা একটা রাজনৈতিক দল বলে, তাহলে যে কথাটা কিন্তু বিএনপি আগে মানেনি, বিএনপিও বলছে যে সংবিধান দেশে প্রচলিত আছে, মুক্তিযুদ্ধের সংবিধান আমরা ফেলে দিতে পারবো না, এটা কিন্তু বলেছে বিএনপি আগে। তারা তো একটা বড় শক্তি, আর ওনারাও এখন একটা মনে করেন বড় শক্তি। সেক্ষেত্রে যদি এই শক্তিগুলো ভাগ হয়ে যায়, যদি একজন একজনের বিপক্ষে নেমে যায়, তাহলে আমরা ওই নিম্নচাপের রাজনীতি এসে কোথায় আঘাত আনবে এটা আমরা বলতে পারবো না। এবং যে ভাগ হবে নাকি জোট হবে, তারেক জিয়া কেন আসছে না, আমি মনে করি এই রাজনৈতিক জটিলতা, এই রাজনৈতিক প্রেক্ষাপট, যে রাজনীতি কোন দিকে যাবে সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত উনি এসে কি করবেন? উনি এসে তো আবার একটা বিপদে পড়বেন কিনা সেটাও একটা চিন্তা করছেন। যদি শিডিউল দেওয়া হয়, নির্বাচন একদম ক্লিয়ার হয়ে যায়, নির্বাচন হচ্ছে, নিশ্চয়ই তখন উনি আসবেন, এবং সেইভাবেই উনি বলেছেন যে আসবেন। জি, মানে কোন দিকে যাচ্ছে রাজনীতি, ভাগ হয়ে যাবে কিনা, সেই জন্য সেখান থেকে আমি আসলে প্রশ্ন উঠলাম, ভাগ হবে নাকি আবার জোট হবে। দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টার কথাতে মনে হচ্ছে যে আওয়ামী লীগের উপরে আরো বেশি গজব নেমে আসছে। আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড, ঝটিকা মিছিল সহ বিভিন্ন কর্মকাণ্ড যখন চলছে, নানাভাবে চলছে, কয়েকদিন আগে ঢাকায় 20-25টা স্পটে একসাথে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে করার জন্য। এরকম চাঞ্চল্য কত সবার আগে পেতে আমরা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।